বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা 2025 সালের নতুন বইয়ের আলোকে নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্র এর একটি গল্প নিয়ে আলোচনা করব। গল্পটির নাম হচ্ছে আম আটির ভেপু। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আম আটির ভেপু গল্পটি থেকে আমরা তোমাদের অনুশীলনীতে যে প্রশ্নগুলো দেওয়া আছে সব প্রশ্নগুলো সমাধান নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমরা কিছু অতিরিক্ত প্রশ্নগুলোও নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এসে থাকে। প্রথমেই আমরা আলোচনা করব আম আটির ভেপু গল্পের পাঠ পরিচিতি বা মূল ভাব নিয়ে। আম আটির ভেপু গল্পটি গ্রামীণ সমাজে প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের জীবন আলেখ্য, মানে দুই ভাই বোন যারা হচ্ছে গ্রামীণ জীবনে বেড়ে উঠেছে তাদের জীবন সম্পর্কে লেখা হয়েছে। এই দুই ভাই বোন অপু ও দুর্গা। এই দুই ভাই বোনের নাম কি? একজনের নাম হচ্ছে অপু আর একজনের নাম হচ্ছে দুর্গা। তাদের শৈশবের আনন্দ মানুষের চিরায়ত শৈশবের আনন্দেরই প্রতীক। মানে তারা যে আনন্দে আনন্দিত হয়েছে, মানে তারা যেভাবে জীবনযাপন করেছে, সাধারণত যারাই গ্রামীণ পরিবেশে বড় হয় বা গ্রামীণ পরিবেশে বসবাস করে তাদের সকলেরই শৈশব এরকম আনন্দেই কেটে থাকে। যেমন তাদের মানে অপু এবং দুর্গার জীবন অর্থাৎ শৈশবে তাদের জীবন যেরকম ছিল, আমরা যারা গ্রামে বসবাস করি তাদের সবারই কিন্তু শৈশব ওরকমই আনন্দের কাটে বা ওরকম কাটে গ্রামীণ সমাজকে কেন্দ্র করে। এই গল্পের হরিহর দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত এবং সর্বজয়া বাঙালি পল্লী জননীর প্রতিনিধি। তাহলে বাঙালির পল্লী জননীর প্রতিনিধিকে সর্বজয়া। অপু ও দুর্গা দুরন্ত শিশু, তারা কিন্তু বেশি হচ্ছে দুরন্তপনা করে, ছটফটে টাইপের আর কি। তারপরে তারা প্রকৃতির নানা বস্তুর সাথে মিলেমিশে হাসি আনন্দে মিশে থাকে। তার মানে তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করে যা হচ্ছে প্রকৃতির সাথে মিশে যায়, মিলেমিশে হাসি আনন্দেই কিন্তু দিন কাটাতো। গ্রামের ঝোপঝাড়ে ছোটাছুটি করে, ফলমূল সংগ্রহ করে খায়, সেগুলোর ভাগ নিয়ে খুনসুটি করে। মানে যখন তারা কোনো কিছু ভাগাভাগি করে, ফলমূল পাড়ে, এরকম পেয়ারা বা হচ্ছে অন্যান্য ফলমূল যখন পাড়ে তখন সেগুলোর ভাগাভাগি নিয়ে আবার মারামারি করে বা ঝগড়া করে যে এর ভাগে বেশি হয়ে যাচ্ছে, ওর ভাগে কম হয়ে যাচ্ছে, এইসব বিষয় নিয়ে। ফলে দারিদ্র্যের কষ্ট যন্ত্রণা তাদেরকে ঘিরে ধরতে পারেনি। যদিও তাদের পিতামাতা অনেক অনেক দরিদ্র, তাদের নুন আনতে পান্তা ফোরানোর মতো অবস্থা, ঠিক আছে, তো এত কষ্টের ভিতরেও তাদেরকে কিন্তু দারিদ্র্য স্পর্শ করতে পারে নাই, কারণ তারা সবসময় বিভিন্ন কাজে নিয়োজিত থাকতো, বিভিন্ন ধরনের দুষ্টামি করতো, ফলমূল পেড়ে খেত, চুরি করে খাইতো। তো এইসব নিয়েই কিন্তু তাদের জীবন চলতো, এসব নিয়ে তারা ব্যস্ত থাকতো। এই জন্য তারা যে দরিদ্র, মানে তাদের পরিবারে যে এত বেশি অভাব কষ্ট রয়েছে তারা বুঝতো না। তারা সবুজের ছায়ায় ফুল ফল প্রজাপতি পাখির নির্মল পরিবেশে ঘুরে বেড়ায়। এই কারণে অভাবের সর্বগ্রাসী কালো ছায়া তাদের আনন্দ ঘন শৈশবকেও আচ্ছন্ন করতে পারে না। তাহলে কেন তাদের শৈশবকে আচ্ছন্ন করতে পারে না? কারণ হচ্ছে তারা বিভিন্ন কাজে তো নিয়োজিত থাকতো, তাই না? মানে বিভিন্ন ধরনের দুরন্তপনা করে বেড়াতো, ফলমূল সংগ্রহ করতো, তারপরে বিভিন্ন ধরনের খেলা খেলে থাকতো, তারপরে যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, নদীতে গোসল করতো, এরকম বিভিন্ন কাজ তারা করতো। মানে সবসময় ব্যস্ত থাকতো, আনন্দেই কাটাতো। তারা পরিবারে যে এত অভাব তারা এটা বুঝতো না, এই সমস্ত কারণে। তো এখন আমরা অনুশীলনীতে চলে যাই। দেখো, তোমাদের অনুশীলনীতে দুইটা কর্ম অনুশীলন রয়েছে, কর্ম অনুশীলন। প্রথমে রয়েছে কর্ম অনুশীলন। 1 নম্বর হচ্ছে আম আটির ভেপু গল্পে যে সকল গ্রামীণ উপাদান ও শব্দ ব্যবহৃত হয়েছে তার একটা তালিকা তৈরি করো। দেখো, যে গ্রামীণ উপাদান যেগুলো রয়েছে সেগুলোর একটা তালিকা তৈরি করতে বলা হচ্ছে, এবং গ্রামীণ যে শব্দগুলো রয়েছে আঞ্চলিক শব্দ, ওই শব্দগুলো এখানে উল্লেখ করতে হবে। তো আমরা এইভাবে লিখেছি। দেখো, গ্রামীণ উপাদানের ভিতর রয়েছে টিনের বাক্স, কাঠের ঘোড়া, তারপরে টিনের ভেপুবাসী, টিনের ভেপুবাসী, তারপরে দেখো কড়ি, তারপরে নাটা ফল, পুতুলের বাক্স, তারপরে খাপড়ার কুচি, তারপরে কাচের চুড়ি, ময়লা কাপড়, নারিকেলের মালা, কচি আম, কাটা, তারপর হচ্ছে ডালা। এগুলো হচ্ছে গ্রামীণ উপাদান। উপাদান মানে কি? মনে করো আমরা আমাদের বাসায় যে থালা বাসন রয়েছে, তাই না, বা বিভিন্ন ধরনের পাত্র আছে, এগুলো হচ্ছে এক একটা উপাদান। তো ওখানে গ্রামীণ পরিবেশে কোন কোন উপাদান ছিল, তাই না? যেমন নাটা ফল ছিল, টিনের বাক্স ছিল, তারপরে টিনের
ভেপুবাসী ছিল, এগুলো হচ্ছে উপাদান যা আমরা দৈনন্দিন কাজে বিভিন্ন সময় ব্যবহার করে থাকি। গ্রামীণ শব্দ কি? যেমন ডালা একটা গ্রামীণ শব্দ, উপুর, টোল, তারপর হচ্ছে চুপড়ি, খাপড়া, এরকম কয়েকটা শব্দ। তোমরা এখানে সবগুলো যে লিখে লাগবে এরকম না, 4 5টা 10টা যতটা পারো সেটা লিখবা। তারপর দেখো পিচ, পোল, তারপরে ডাগর, নুন, খার, কুশি, কাচকে, গিয়েছে, আসছে, এরকম এগুলা। খিড়কি, টের, তেল, টেল, হয়েছে, তারপরে ধরেছে, এই যে শব্দগুলা দেখতে পাচ্ছ, এই শব্দগুলাই হচ্ছে গ্রামীণ শব্দ, মানে গ্রামের ব্যবহৃত শব্দগুলা। এগুলোর সাথে আমরা হয়তো বা অনেক সময় পরিচিত না, তাই না? এই শব্দগুলো আমরা সবাই হয়তো বা জানি না, মানে এগুলো হচ্ছে তোমার গ্রাম্য যে শব্দগুলো রয়েছে সেগুলো আর কি। তো এইভাবে তোমরা এই কর্ম অনুশীলনটা লিখে ফেলবা। যেমন গ্রামীণ উপাদানগুলো এখানে লিখবা, আর গ্রামীণ শব্দগুলো ওই গল্পগুলো থেকেই কিন্তু শব্দগুলো লেখা এখানে। তারপরে কর্ম অনুশীলন 2 বলা হচ্ছে তোমার পঠিত আম আটির ভেপু গল্পের অনুরূপ গ্রামীণ সমাজের বর্ণনা সম্বলিত অন্য একটি গল্পের আলোচনা লিখে শ্রেণী শিক্ষকের নিকট জমা দাও। মানে এই যেরকম আমরা অপু এবং দুর্গার চরিত্র দেখতে পেলাম, তারা কি কাজ করতো, কিভাবে তারা জীবনযাপন করতো, তাদের পিতামাতারা কিভাবে সংসার চালাতো, এই সমস্ত বিষয় তো আমরা আম আটির ভেপু গল্প থেকে জেনেছি, তাই না? তো তোমাদেরকে ওরকম একটা গল্প লিখতে হবে যা হচ্ছে আম আটির ভেপু গল্পের সাথে মিলে যায়। উত্তর হচ্ছে আমার পঠিত আম আটির ভেপু গল্পের অনুরূপ গ্রামীণ জীবনের বর্ণনা সংবলিত অন্য একটি গল্প হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই। তো তুমি চাইলে এখানে নিজেও বানিয়ে লিখতে পারো, আবার চাইলে অন্য কোনো লেখকের লেখাও এখানে লিখতে পারো সুন্দর করে। নিচে সংক্ষেপে গল্পটির আলোচনা দেওয়া হলো। ওই যে বলাই যে গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই বলাই গল্পের আলোচনা। বলাই প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের গল্প। বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর বলাই গল্পে প্রকৃতির সঙ্গে নিবিড় বন্ধনে আবদ্ধ এক বালকের কথা তুলে ধরেছেন। যেমনটা আমরা আম আটির ভেপুতেও কিন্তু এখানে একজন বালক বালিকা ছিল, তাই না? শৈশবে তারা কি করত, যেমন অপু এবং দুর্গা, তারা শৈশবে কি করত, এই সমস্ত বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে। এই সমস্ত বিষয় আবার তাদের কিন্তু গ্রামীণ পরিবেশেই বড় হয়েছিল। তো বলাই গল্পেও কিন্তু এখানে একজন বালকের কথা তুলে ধরা হচ্ছে যে কিন্তু প্রকৃতির সঙ্গে নিবিড় বন্ধনে আবদ্ধ ছিল, গ্রামীণ প্রকৃতির সাথে। বলাই গল্পে বলাই প্রকৃতির সন্তান, তাই প্রকৃতির প্রতিটি উপাদানকে সে প্রিয়তম বস্তু হিসেবে বিবেচনা করে। যেহেতু তোমার মা, মনে করো, তোমার কাছে তো অনেক বেশি প্রিয় হবে, তো ওখানে যেহেতু সে প্রকৃতির সন্তান, তো প্রকৃতি তার কাছে অনেক প্রিয় ছিল এবং সেই প্রকৃতির প্রত্যেকটা উপাদানকে সে প্রিয়তম বস্তু হিসেবে বিবেচনা করত। মানুষ, জীবজন্তু, পশু পাখি, গাছপালা, এসব কিছুই প্রকৃতির উপাদান। তবে প্রকৃতির শ্রেষ্ঠ উপাদান হচ্ছে গাছপালা, তাই না? গাছই কি করে? অক্সিজেন দিয়ে মানুষ সহ অন্য সব জীবজন্তুকে বাঁচিয়ে রাখে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, পরিবেশকে সুস্থ ও স্বাভাবিক রাখে, নানা রকম ফুল ফল দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে, মানুষের চাহিদা মেটায়, কাঠের যোগান দেয়। অর্থনৈতিক হবে না, এটা হবে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ কি করে? ভূমিকা পালন করে। রবীন্দ্রনাথ ঠাকুর বলাই গল্পে এই বৃক্ষের সঙ্গে বলয়ের নিবিড় সম্পর্কটি তুলে ধরেছেন। তার মতে মানুষ ও প্রকৃতি মিলে সৃষ্টি হয় এক অভিন্ন সত্তা, সেই সত্তাটি বলয়ের মধ্যে প্রতিফলিত হয়েছে। কেউ গাছের ডালপালা ভাঙলে, লতানো গাছের তারপর ডগাগুলো ছিঁড়লে সে ভীষণ কষ্ট পায়। বলাই তার অনুভূতি দিয়ে গাছের কান্না শুনতে পেত, মানে এরকম একটা অনুভূতি লাগতো, তার কাছে মনে হতো যে গাছের পাতা কেউ ছিঁড়লে গাছ কষ্ট পাচ্ছে এরকম। তো ঘাসের ভিতর তারপর দেখো নামহারা ফুল দেখে সে পুলকিত হয়, মানে নাম জানে না এরকম ফুল দেখে সে কিন্তু মানে আনন্দিত হয়। তাই ঘাসি আড়া এলে ঘাস কাটলে তার খারাপ লাগে। যখন যারা কেউ ঘাস কাটতে আসলো, যেরকম ওই গরু, তারপরে ছাগল, ভেড়া, এদের খাবারের জন্য অনেকে ঘাস কাটে না, রাখালরা ঘাস কেটে নিয়ে যায়, তো ঘাস যদি কেউ কাটতো তাহলে তার কিন্তু খারাপ লাগতো। গাছের সঙ্গে বলয়ের স্নেহ ও মমত্ববোধ অকৃত্রিম, মানে অনেক বেশি ছিল। সে কোনো অবস্থাতেই প্রকৃতি বিচ্ছিন্ন হতে পারে না। যারা তাকে প্রকৃতি থেকে দূরে সরাতে চায় তাদেরকে সে শত্রু মনে করত। প্রকৃতির প্রতি গভীর ভালোবাসার কারণেই মাতৃহীন হয়েও বলাই মায়ের অনুপস্থিতি অনুভব করতে পারেনি। বলাইয়ের কিন্তু মা ছিল না, তো মা না থাকা সত্ত্বেও সে কিন্তু প্রকৃতিকেই নিজের মায়ের মতো মনে করত, আর এজন্য সে প্রকৃতির মাঝেই তার মাকে খুঁজে পেত
এজন্য তার মায়ের অনুপস্থিতি সে অনুভব করতে পারেনি। কেন? কারণ সে মনে করতো যে প্রকৃতি তার মা। আম আটির ভেপু গল্পে ও গ্রামীণ জীবনে প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের কাছে প্রকৃতির ভালোবাসা ম্লান করে শৈশবের কষ্ট দারিদ্র মাথা তুলে দাঁড়াতে পারিনি। মানে তাদের পরিবারে তো অনেক বেশি অভাব অনটন ছিল, তাই না? তাদের নুন আনতে পান্তা ফোরানো অবস্থা, তারা একবার খেত না খেত এরকম একটা অবস্থা, তাই না? তো এইখানে তারপরেও তারা কিন্তু কষ্ট এবং দারিদ্রতাকে তারা অনুভব করতে পারে নাই বা বুঝতে পারে নাই, কারণ তারা সবসময় প্রকৃতির সাথে ঘনিষ্ঠ থাকতো, প্রকৃতির সাথে বিভিন্ন ধরনের কাজে তারা নিয়োজিত থাকতো, তাই না? যে কোনো দুরন্তপনা করতো বিভিন্ন ধরনের, যেমন এই গাছ থেকে পেয়ারা পাড়তো, তারপরে কখনো কখনো তারা ওই কাশবনের ভিতর ঘুরতে যাইতো, নদীতে স্নান করতো, এরকম কাজ করতো। এজন্য তারা এত অভাব অনটন কিন্তু তারা বুঝতে পারি নাই এরকম ভাবে। এখন এই যে তোমাদের বইয়ের যতগুলো অনুশীলনীর যে বহু নির্বাচনী প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর করবো আমরা এখন। যেমন 1 নম্বর প্রশ্নটা, প্রথম প্রশ্নটা হচ্ছে উঠানের কোন জায়গা থেকে দুর্গা অপুকে ডাকছিল? কোন জায়গা থেকে অপুকে ডাকছিল? কাঁঠালতলা থেকে। এটা হবে কাঁঠালতলা। যে উঠানের কোন জায়গা থেকে, কাঁঠাল গাছ ছিল একটা, কাঁঠালের গাছের যে তলা ওটা থেকে দুর্গা অপুকে ডাকছিল। তেলের ভাঁড় ছুলে দুর্গাকে মারার কারণ হচ্ছে কি জন্য মেরেছিল হচ্ছে কুসংস্কারের কারণে। এটা হচ্ছে কুসংস্কার হবে। তারপরে উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 সংখ্যক প্রশ্নের উত্তর দাও। রিপন ও রুমা দুই ভাই বোন, তাদের বয়সের পার্থক্য 4 বছর। একে অন্যের উপর নির্ভরশীল হলেও বিভিন্ন জিনিস একে অন্যকে তারা দেখাতে চায় না। রুমার খেলার সামগ্রী রিপন লুকিয়ে রাখে। রুমার বিভিন্ন আদেশ তারপরে আবদার রিপন মানতে চায় না। এই নিয়ে ওদের মাকে নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। উদ্দীপকটি আম আটির ভেপু গল্পের কোন দিককে প্রতিফলিত করেছে? ভাই বোনের সম্পর্ক, বা নাকি ভাই বোনের বিরোধ, নাকি ভাই বোনের আবদার, নাকি মায়ের চিন্তা? এখানে মায়ের যে চিন্তা ছিল, যে বিড়ম্বনার কথা বলেছে, তাই না? যে নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হতো, এখানে মায়ের চিন্তার ভিতরে কথা বলা হচ্ছে, বা এখানে ভাই বোনের সম্পর্ক, এটাও কিন্তু হয় উত্তর। এরপর দেখো, উদ্দীপকের ভাবনা আম আটির ভেপু গল্পের কোন উদ্ধৃতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? তো তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত এইটার সাথে, উদ্দীপকের যে ভাবনা আর কি, আম আটির ভেপুর কোন উক্তিটির সঙ্গে, এই যে উক্তিটির সঙ্গে। এখন আমরা কতগুলো অতিরিক্ত প্রশ্ন দেখব, অতিরিক্ত বহু নির্বাচনী প্রশ্ন, যেগুলো তোমাদের পরীক্ষা আসবে। দেখো বিভিন্ন বোর্ডে আসছে। যেমন দেখো, প্রথম প্রশ্নটা ঢাকা বোর্ড 2023 সালে আসছে। নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। তো এখানে বলছে যে উদ্দীপকে প্রকাশিত ভাব আম আটির ভেপু গল্পের কোন দিকটিকে প্রতিফলিত করে বা ইঙ্গিত করে? তো এটা হচ্ছে ভাই বোনের সম্পর্ককে। তারপর দেখো, এখানে উদ্দীপকে আম আটির ভেপু গল্পের যে দিকগুলো অনুপস্থিত, যেগুলো নাই, যেমন দেখো এখানে কি কি দিক নাই? এখানে নাই হচ্ছে দারিদ্র্যের চিত্র নাই, ওখানে উদ্দীপকে যে দারিদ্র চিত্র সেগুলো নাই। তারপরে প্রকৃতি ঘনিষ্ঠতা, এগুলোও নাই। এখানে কিন্তু দিকগুলো অনুপস্থিত, মানে নেই আর কি। কুসংস্কারের কোনো বিষয়ও কিন্তু এখানে নাই। এটা হবে ঘ নম্বর উত্তর। এরপরে প্রশ্নটা হচ্ছে, রায়বাড়িতে হরিহরের বেতন কত টাকা ছিল? ছিল হচ্ছে 8 টাকা, তাই না? 8 টাকা। তারপরে দেখো, আম আটির ভেপু গল্পে ফুটে উঠেছে কি? ফুটে উঠেছে প্রকৃতির সঙ্গে জীবনের মিল, এটা ফুটে উঠেছে। এরপরে আম আটির ভেপু গল্পের কার উক্তিতে তৎকালীন বন্ধক প্রথার পরিচয় পাওয়া যায়? এটা চিটাগাং 2020 সালে আসছে, সেজ ঠাকুরনের কথায় বা কথার মাধ্যমে। নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। সুনিতার অভাবের সংসার, ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র টাকা পয়সা ধার এনে কোন রকমে জোড়াতালি দিয়ে সংসার চালাচ্ছে। এখন পাওনাদাররা তাগাদা দিচ্ছে, মানে বলতেছে টাকা দাও। তার মন চাই সে এদিকে বেরিয়ে যায়, মানে একদিকে বেরিয়ে যায়, মানে সবাই টাকা চাচ্ছে, এজন্য কি করবে? সংসার চলে যেতে চাচ্ছে। তো সুনিতার সাথে আম আটির ভেপু গল্পের কোন চরিত্রের মিল রয়েছে? তো মিল রয়েছে সর্বজয়া। বিনার কারণে সবাই এসে তার কাছে টাকা পয়সা চায়, তখন তারও মনে হয় যে এর ভিতরে না থাকাই ভালো। তো উদ্দীপকে আম আটির ভেপু গল্পের প্রকাশিত দিক হলো দারিদ্রের চিত্র, তাই না? দারিদ্রের চিত্র, এটাই। তারপরে আম আটির ভেপু গল্পের মূল সুর কি ছিল? মূল সুর হচ্ছে চিরায়ত শৈশবের যে কাহিনী, যেমন ওই যে ওখানে অপু, তারপরে হচ্ছে দুর্গা, তারা শৈশবে কি করতে, এই সমস্ত বিষয়টা তো এখানে তুলে ধরা হয়েছে।
কোন বাগানের আম গুড়ের মতো মিষ্টি ছিল? কাকুর তলির যে আম সেটা। তারপরে প্রশ্ন হচ্ছে হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা কে ছিল? নীলমণি রায় ছিল, নীলমণি রায়। আম আটির ভেপু গল্পের লেখক যেটি এড়িয়ে গেছেন তা হলো শৈশবের দারিদ্র্যের কষ্ট, এটা এড়িয়ে গিয়েছেন। হরিহরের ঘরের দোর জানালার কপাট কিসের দড়ি দিয়ে দরাদের সঙ্গে বাঁধা ছিল? গরাদের সঙ্গে বাঁধা ছিল, বাঁধা ছিল হচ্ছে নারিকেলের দড়ি দিয়ে। এরপরে প্রশ্ন তার স্বর একটু সতর্কতা মিশ্রিত, এখানে কার স্বরের কথা বলা হয়েছে? দুর্গার, এটা ছিল হচ্ছে দুর্গার। এরপরে প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার ভূষিত হয়েছিলেন? ইছামতি উপন্যাসের জন্য। রায়বাড়িতে হরিহরের বেতন কত টাকা ছিল? এটা ছিল 8 টাকা। এটা কিন্তু 20 সালেও আসছে আবার 19 সালেও আসছে। সর্বজয়ার চিরন্তর মাতৃরূপের প্রকাশ ঘটেছে কোন উক্তিতে? কোন উক্তিতে? ফের দেখো না এই জ্বরে পড়লো বলে, ফের দেখো এই জ্বরে পড়লো বলে, এরকম। তো নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দিতে হবে। ছেলেটার বয়স হবে বছর 10, পথে ঘরে মানুষ, মার খায় দম, গাল খায় অজস্র, ছাড়া পেলেই আবার দেয় দৌড়। উদ্দীপকের ছেলেটার সঙ্গে বা সাথে আমাটির ভেপু ছোট গল্পে কোনটিতে দুর্গার মিল রয়েছে? দুরন্তপানায় মিল রয়েছে। দুজনে ওই উদ্দীপকের এবং দুর্গা দুজনে দুরন্তপানা করত। এরপর প্রশ্ন উদ্দীপক এবং আম আটির ভেপু গল্পে যা ফুটে ওঠে তা হলো কি? ফুটে উঠেছে এখানে, ফুটে উঠেছে হচ্ছে সোনালী শৈশব স্মৃতি এবং কৈশোরের চাঞ্চল্যতায়, যেটা 1 আর 3 মানে খ নম্বর হবে এটা আনসার। এরপর প্রশ্ন নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। শীতের সকালে কুয়াশা চাদরে মোড়া, খেজুর গাছের তলে মাটির কলসে ভরা, সে টাটকা স্বাদের রসে উচ্চ ভরা উচ্ছ্বাস আমি পাই আম গাছের কাছে। উদ্দীপকে আম আটির ভেপু গল্পের কোন চরিত্রকে ইঙ্গিত করে? ইঙ্গিত করেছে দুর্গার চরিত্রকে। উদ্দীপকে আম আটির ভেপু গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? প্রকৃতি ঘনিষ্ঠতা। আম আটির ভেপু গল্পে টোল খাওয়া ভেপু বাঁশিটির দাম কত ছিল? 4 পয়সা ছিল। এরপরে আম আটির ভেপু গল্পে অপুর মায়ের নাম কি ছিল? সর্বজয়া ছিল অপুর মায়ের নাম। অপুর খেলনা পিস্তলটির দাম কত ছিল? 2 পয়সা ছিল। তারপর প্রশ্ন নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্ন উত্তর দাও। জয়গুণের সংসারে নিত্য আগুন, নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন। এরপর বলছে যে উদ্দীপকের জয় গুণের সংসার চিত্র আমাটির ভেপু গল্পের সর্বজয়ার কোন বক্তব্যকে সমর্থন করে? আর এদিকে রাজ্যে দেনা, মানে অনেক রাজ্যের দেনা বলতে সারা সারা রাজ্যে সে দেনা, তাই বোঝাচ্ছে আর কি, সবাই তার কাছে টাকা পয়সা পাবে এরকম। এরপরে প্রশ্ন হচ্ছে কলের পুতুলের মতো অপু কি লুকিয়ে ফেললো? লক্ষ্মীর চুপড়ির কড়িগুলো লুকিয়ে ফেললো। তারপর নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। বাঁশবাগানের মাথার উপরে চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বালা কাজলা দিদি কই। উদ্দীপকে ফুটে ওঠা দিকটি আমাটির ভেপু গল্পের কোন বিশেষ দিকটিকে ফুটে তুলেছে? ভাই বোনের সম্পর্ককে। এখানে যে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বালা কাজলা দিদি কই, এখানে ওই যে একটা ছোট একটা বাচ্চা, তার বড় দিদি মারা গেছে, তখন তার মাকে জিজ্ঞেস করতেছে আমার দিদি কোথায়। সে তো বুঝতেছে না যে তার দিদি মারা গেছে, তার আম্মুর কাছে, তার মার কাছে জিজ্ঞেস করতেছে, মা গো তোমার শোলক বালা কাজলা দিদি কই, মানে মা গো আমার শোলক বালা, এখানে হবে আমার, ঠিক আছে। এইখানে ও তার বোনের কথা জিজ্ঞেস করছে যে কোথায়, তো ভাই বোনের একটা সম্পর্কের কথা বলেছে। উদ্দীপকে আম আটির ভেপু গল্পে যে দিকগুলো অনুপস্থিত, মানে নেই এখানে, কোন দিকটা নাই? যেমন দারিদ্র্যের চিত্র নাই, এরপরে প্রকৃতির ঘনিষ্ঠতা নাই, এটা হবে 1 আর 3 নম্বর হবে, মানে এটা হচ্ছে গ নম্বর হবে। এরপর প্রশ্ন 10 ঘরায় বসবাসের সিদ্ধান্তে হরিহর কার সঙ্গে পরামর্শ করতে চেয়েছিল? এটা হচ্ছে মজুমদার মহাশয়ের সাথে। এরপরে রো আক অর্থ কি? রো আক অর্থ হচ্ছে বরান্দ এরা। তারপরে পল্লীমায়ের শস্যাত রূপ ফুটে উঠেছে আমাটির ভেপু গল্পের কোন চরিত্রে? ফুটে উঠেছে হচ্ছে সর্বজয়ার। ছুটি গল্পের ফটিক দুরন্ত এক কিশোর, তার যন্ত্রণায় অস্থির হয়ে মা তাকে মামার সাথে কলকাতায় পাঠিয়ে দেয়। উদ্দীপকের ফটিকের সাথে আমাটির ভেপু গল্পের দুর্গার কোন দিক থেকে সাদৃশ্য রয়েছে? দুরন্তপনার সাদৃশ্য রয়েছে। কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প গ্রন্থ? হচ্ছে মৌরি ফুল এটা। গঙ্গা যমুনা খেলিতে কোনটি সযত্নে বক্সে রাখা হয়েছে?
এটা হচ্ছে খ নাম্বার হবে খানক তক খাপড়ার খুচি। এটা পরের প্রশ্ন, গঙ্গা যমুনা খেলার জন্য অপু কি হাতে নিল? খাপড়া হাতে নিল, খাপড়া। ফটিক সারাক্ষণ মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, সব বিষয়ে তার জানার অসীম আগ্রহ। ফটিক চরিত্রের সাথে অপু দুর্গা যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ তা হলো কৌতূহল প্রবণ, চাঞ্চল্যতা নাকি প্রকৃতি ঘনিষ্ঠ। এটার রয়েছে হচ্ছে কৌতূহল প্রবণ এবং প্রকৃতি ঘনিষ্ঠ। এটা এরপরে নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। জরিনা ও জয়নাল দুই ভাই বোন স্কুলে পড়ে আর বাকি সময় ফুল বিক্রি করে, যা পায় তা দিয়ে কিছু কিনে খায়, আবার খেলতে চলে যায়। মা অন্যের বাড়িতে কাজ করে, বাবা রিক্সা চালায়, সন্ধ্যার আগেই ঘরে ফিরে ওরা। এত অভাবের মধ্যেও ওদের দুই ভাই বোনের মুখে কষ্টের ছাপ নেই। এখানে বলছে উদ্দীপকের জরিনা এবং জয়নালের সঙ্গে মাটির ভেপু গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? অপু এবং দুর্গা। তারাও দেখো অনেক দুরন্তপনা করতো, তাদেরও সংসারে অনেক অভাব অনটন, তাও তারা কিন্তু কষ্ট পেত না। দুর্গা আঁচলের খুঁট খুলে কিসের বিচি বের করেছিল? বড়া ফলের বিচি বের করেছিল। মা ঘাট থেকে আসেনি তো, দুর্গার এ কথায় প্রকাশ পেয়েছে সতর্কতা। লেখক শরৎচন্দ্রের পরে বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী কে ছিলেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন। নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দিতে হবে। 13 থেকে 14 বছর বয়সের কিশোরী টুনি, বিয়ে হলেও সংসার সম্পর্কে কিছুই বোঝে না সে। সারাদিন পাড়া বেড়ানো, তারপরে মাছ মারা, শাপলা তোলা, খেজুর গাছে চড়ে রস পাড়া, এসব কিছুতেই যেন সে আনন্দ পেত। উদ্দীপকের যে টুনি, এই টুনির সঙ্গে আম আটির ভেপুর গল্পের কার মিল রয়েছে? দুর্গার মিল রয়েছে। দুর্গাও এরকম দুরন্তপনা করত। এখন আমরা কতগুলো এমসিকিউ দেখলাম, এই অধ্যায় থেকে কতগুলো অতিরিক্ত এক কথায় উত্তর অথবা জ্ঞানমূলক প্রশ্ন, যেগুলো এক কথায় উত্তর আসতে পারে অথবা তোমাদের যে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে না, ওগুলাতে আসতে পারে। যেমন দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 40 পরগনায় মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। শরৎচন্দ্রের পরে কে বেশি জনপ্রিয় ছিলেন? এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী কার লেখা উপন্যাস? পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস। ওই পথের পাঁচালী গল্প থেকেই, ওই উপন্যাস থেকেই কিন্তু আম আটির ভেপু গল্পটি নেওয়া হয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? 1950 সালে। আম আটির ভেপু গল্পে দুর্গার বয়স কত ছিল? 10 থেকে 11 বছর। তেল আর নুন দিয়ে দুর্গা কি করবে? তেল আর নুন দিয়ে দুর্গা আমের কুশি জারাবে। হ্যাঁ। দুর্গার বাড়ির চারপাশে কি ছিল? চারপাশে ছিল জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা কে ছিল? জ্ঞাতি। এই ভ্রাতা ছিল হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা ছিল নীলমণি রায়। দুর্গার মায়ের নাম কি ছিল? সর্বজয়া। দুর্গা অপুকে মুখ মুছে ফেলতে বলল কেন? দুর্গা অপুকে মুখ মুছে ফেলতে বলল কারণ তার মুখে নুন লেগেছিল, এই জন্য। 11 নম্বর প্রশ্ন, সকাল থেকে খার খেচে গতর ব্যথা হয়েছিল কার? এটা ব্যথা হয়েছিল সর্বজয়ার। হ্যাঁ, খার খেচে। হরিহর কখন বাড়ি ফিরল? হরিহর দুপুরের কিছু পরে বাড়ি ফিরল। হরিহরের মতে আজকাল চাষাদের ঘরে কি বাধা? চাষাদের ঘরে লক্ষ্মী বাধা ছিল। তো দুর্গা পা টিপে টিপে এসে কোথায় দাঁড়ালো? দুর্গা পা টিপে টিপে এসে কাঁঠাল তলায় দাঁড়ালো। তারপর দেখো, কালো মেঘ কি? কালো মেঘ যকৃতের রোগে উপকারী এক প্রকার তিক্ত স্বাদের গাছ, কালো মেঘ বলা হয়। কে দুবেলা সর্বজয়াকে পাওনার জন্য তাগাদা দেয়? রাধা বোষ্টমের বউ দুবেলা সর্বজয়াকে পাওনার জন্য তাগাদা দেয়। তারা তার কাছে টাকা পয়সা, তারপর যেগুলো তারা ধার করে আনতো সেগুলোর জন্য তাগাদা দিত, বলতো যে ওগুলো ফেরত দাও, আমাদের এগুলো দিয়ে দাও, এরকম। আম আটির ভেপু গল্পে কে নিরীহ মুখে বাড়িতে ঢুকলো? আম আটির ভেপু গল্পে দুর্গা নিরীহ মুখে বাড়িতে ঢুকলো। এখন এই অধ্যায় থেকে অতিরিক্ত কতগুলো সংক্ষিপ্ত বা অনুধাবনমূলক প্রশ্ন, যেগুলো তোমাদের যে খ নম্বর প্রশ্নে আসে, সৃজনশীল প্রশ্নে আসলে তার খ নম্বরে আসে, অথবা যেগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 3-4 মার্কে থাকে, ওগুলো আর কি। 1 নম্বর প্রশ্ন, দিদির কথায় নুন ও তেল আনতে অপু দ্বিধা করেছিল কেন? তৎকালীন হিন্দু সমাজের সংস্কার অনুসারে বাসি কাপড়ে খাবার ছোঁয়া বারণ থাকায় এবং মায়ের হাতে মার খাওয়ার ভয়ে অপু দিদির কথায় নুন ও তেল আনতে
দ্বিধা করেছিল। তৎকালীন হিন্দু সমাজে বাসি কাপড়ে, ঠিক আছে, খাবার ছোঁয়া নিষেধ ছিল। এখন হয়তো বা নাই, কিন্তু তখন ছিল এগুলা। তারপরে এখনো হিন্দু সমাজে কিছু কিছু কুসংস্কার এখনো রয়েছে, ঠিক আছে। এইগুলা আর কি। তো তারপরে আবার তার মাও তো তাকে মারবে যে বাসি বাসি যে কাপড়ে কেন সে ওগুলা স্পর্শ করলো এজন্য। তো কুড়িয়ে আনা আমের কুশিগুলো সারানোর জন্য দুর্গা অপুকে নুন ও তেল আনতে বলেছিল, কিন্তু নুন ও তেল রাখা আছে রান্নাঘরে, আর বাসি কাপড়ে রান্নাঘরে যাওয়া যায় না বলেই শিক্ষা পেয়েছে অপু। তাছাড়া মায়ের হাতে মার খাওয়ার একটা ভয় আছে তার ভেতরে। তাই অপু দুর্গা তথা তার দিদির কথায় নুন ও তেল আনতে দ্বিধা করেছিল, যে যাবে কিনা, যদি তার মার কাছে আবার ধরা খায় তত মার খাবে, এর জন্য আবার পাপও তো হতে পারে, তার কাছে এই জিনিসটা ছিল আর কি। দুর্গা 2 নম্বর প্রশ্ন, দুর্গা অপুর পারস্পরিক সম্পর্কে দিকটি তুলে ধরো। দুর্গা অপুর পারস্পরিক সম্পর্ক হচ্ছে ভাই বোনের চিরায়ত সুন্দর সম্পর্ককেই মনে করিয়ে দেয়। দুর্গা সারাদিন চঞ্চল ও দুরন্ত হয়ে ঘুরে বেড়ায়, সাথে সঙ্গী হয় তার ছোট ভাই অপু। মানে দেখো, দুর্গা কিন্তু সারাদিন দুরন্ত হয়ে ঘুরে বেড়ায়, এখানে সেখানে যায়, আর অপু কিন্তু তার সাথে সাথে যায়। নানা জায়গা থেকে সংগ্রহ করা ফল দুই ভাই বোন মজা করে খায়। দুর্গা মাঝে মাঝে রাগ করে বাদর, তারপর হাবা বলে অপুকে, তাও যেন ভালোবাসার আবেগ। মানে বলতো যে যা তুই এখান থেকে যা, আমার সাথে আসিস না, এরকম এরকম মাঝে মাঝে বলতো। তারপর আবার মাঝে মাঝে আবার তাকে বিভিন্ন রকমের গালিগালাজ করতো। গালিগালাজ বলতে বলতো যে তুই একটা বাদর, তুই হাবা, আমার কাছ থেকে যা, এরকম বলতো। ভাই বোনের সম্পর্ককে এখানে দেখানো হচ্ছে, বুঝছো? তো এরকম সব ভাই বোনের ভিতরে কিন্তু এরকম হয়, বড় ভাই বা বড় বোনের সাথে কেউ যদি ছোট ভাই বোন যেতে চায়, তখন বল যে আমার সাথে আসবি না, তুই হচ্ছে এরকম গাধা, তোর বুদ্ধি নাই, এরকম বলে না, তুই আমার সাথে আসি না, এরকম দেখতেই পারে না, অনেকেই বলে। তারপরেও কিন্তু যে এটা কিন্তু তার এক প্রকার ভালোবাসা থাকে তাদের ভিতরে। তাদের দুই ভাই বোনের সম্পর্ক মানুষের চিরায়ত শৈশবকে জীবিত করে তোলে। দেখো, এরপর তুই তো একটা হাবা ছেলে, দুর্গা এ কথা বলছে কেন? অপুকে সাবধান করতে গিয়ে দুর্গা বলেছে, তুই তো একটা হাবা। আমের কুশি সারানোর জন্য দুর্গা অপুকে রান্নাঘরে তেল আর নুন আনতে পাঠিয়েছিল, ঠিক আছে। দুর্গা জানতো যে মায়ের কাছে ধরা পড়ে গেলে মার খেতে হবে, তাই সে অপুকে সাবধান করে দিল যাতে রান্নাঘরে যেন তেল না মানে তেল না পড়ে যায়। যদি তেল বা নুন পড়ে যায়, তখন তো তার মা টের পেয়ে যাবে যে এখানে তারা এইসব নিয়ে গেছে, তখন তো মার খেতে হবে। তো অপু ভীতু প্রকৃতির বলে অঘটন ঘটাতে পারে ভেবে দুর্গা অপুকে হাবা ছেলে বলে, তুই তো পাগল, তুই আবার যেন এরকম বলে না আমরা যে এটা কর, আবার তুই তো আবার ধরা খেয়ে যেতে পারিস, তুই তো আবার পাগল, দেখি সাবধানে থাকিস, এরকম বলতেছে। 4 নম্বর প্রশ্ন, হরিহরের বাড়িটি দেখতে কেমন ছিল? হরিহরের বাড়িটি তার দারিদ্র্যের দিকটি স্পষ্ট ভাবেই তুলে ধরে যে জীর্ণ শীর্ণ, ভাঙা ভাঙা ফুটা ছেঁড়া, এরকম আর কি। টাকা পয়সার অভাবে তার বাড়িটা দীর্ঘদিন ধরে মেরামত করা হয়নি। বাড়ির সামনের দিকের যে রুয়াক ভাঙা, তারপরে ফাটলে বন বিছুটি এবং কালো মেঘ গাছের বন গজিয়েছে, চারপাশে গাছ টাছ এগুলো আর কি। ঘরের দরজা জানলার কপাট সব ভাঙা, নারিকেলের দড়ি দিয়ে গরাদের সঙ্গে বাঁধা আছে। এক কথায় হরিহরের বাড়িটি বেশ ছিল জীর্ণ, ভাঙাচোরা ছিল, জীর্ণ শীর্ণ ছিল। 5 নম্বর, হরিহরের আর্থিক অবস্থা কেমন ছিল? হরিহর অর্থনৈতিক ভাবে একেবারেই সচ্ছল ছিল না, অসচ্ছল ছিল। হরিহরের বাড়িঘর, দৈনন্দিন জীবন তার দারিদ্র্যের দিকটিকেই তুলে ধরেছে। সে ভীষণভাবে ঋণগ্রস্ত ছিল। সে তার ছোট মেয়েগুলোকে ভালোভাবে খাওয়াতে পড়াতে কিন্তু হিমশিম খেয়ে যেত, পারতো না আর কি। অপু ও দুর্গার আম খাওয়ার ব্যাঘাত ঘটলো কেন? দেখো, মা বাড়ি ফিরে আসায় অপু ও দুর্গা কি করলো, আম খাওয়ার ব্যাঘাত ঘটলো। মা বাড়ির বাইরে খার কাচতে গেলে অপু ও দুর্গা কুড়িয়ে আনা আম কেটে লবণ মাখিয়ে কি করলো, সেগুলো খেতে থাকলো। তাদের মা সর্বজয়া এই কাজটি পছন্দ করে না, যে তারা এগুলো খাক, তারপরে বাসি কাপড়ে তারা এগুলো করুক, ঠিক আছে। তাদের কুড়িয়ে আনা আম খেতে দেখলে শাসন করবেন, এ কারণে সর্বজয়া বাড়িতে ফিরে এলে ভয়ে অপু ও দুর্গার আম খাওয়ার ব্যাঘাত ঘটলো, যে মা আবার রাগ করবে এর জন্য আর কি। 7 নম্বর প্রশ্ন, একটুখানি কুটো গাছটা দুখানা করা নেই, এরকম মানে একটুখানা কি বলে বলতে, একটুখানা কুটো গাছটা দুখানা করা নেই। সর্বজয়া কথা বলে, কোনো কাজ করে না তো অপু এবং দুর্গা, এই কথাটা এখানে বলা আছে। কোনো কাজে সাহায্য না করে সারাদিন ঘুরে বেড়ায় বলে মা সর্বজয়া দুর্গাকে কথা বলেছিল। মা আম আটির ভেপু গল্পে দুর্গা সারাদিন এদিক সেদিকে ঘুরে বেড়ায়, খিদে লাগলে সে বাড়িতে ফিরে আসে। মায়ের কাজে সাহায্য না করে সারাদিন ঘুরে বেড়ায় বলে সর্বজয়া দুর্গাকে কি করে প্রশ্নোক্ত কথাটি বলেছিল। তারপর দেখো, স্বর্ণ গোয়ালিনী
গায়ে দুহিতে আশায় কথাটা চাপা পড়িয়ে গেল। কোন কথা চাপা পড়ে গেল? স্বর্ণ গোয়ালিনী গায়ে দুহিতে আশায় আম খাওয়ার কথাটি চাপা পড়লো। একদিন দুর্গা পটলিদের বাগানের সিধুক কৌটারোর তলা থেকে কি করলো? আম কুড়িয়ে আনে। কি করলো বলতো? সিধুর কৌটোর যে তলা, সেখান থেকে আম ফুটিয়ে আনলে, মানে কুড়িয়ে আনলো আর কি, টোকায় আনে। সে আমের অংশ ছোট ভাই অপুকেও খেতে দেয়। তো দুর্গার ঘুরে বেড়ানোর বিষয়টি মা সর্বজা পছন্দ করে না। আম খাওয়ার কথাটি সে মায়ের কাছে বলতে অপুকে নিষেধ করে দেয়, কিন্তু অপু ভুল করে আম খাওয়ার প্রসঙ্গটি মায়ের সামনে উপস্থাপন করে ফেলে। মানে এমত অবস্থায় মা দুর্গাকে আম কুড়িয়ে আনার বিষয়ে জিজ্ঞাসা করলে স্বর্ণ গোয়ালিনীর ডাকে সাড়া দিয়ে গিয়ে কথাটি চাপা পড়ে যায়। মানে ওই সময় অপু হুট করে, মানে ভুল করে তার মাকে বলে ফেলেছে যে আম খেয়েছে। এখন তো তার মা তাকে শাসন করবে, কিন্তু শাসন করবে ওই সময় আবার আরেকজন চলে আসে, যারা হচ্ছে যে গোয়ালিনী চলে আসে, তাকে সর্বজয়কে এসে ডাক দেয়। ডাক দিলে আসে আমের কথা সে ভুলে যায় তার মা আর কি। তো এই কথাটা চাপা পড়ে যায়। তারপরে 9 নম্বর প্রশ্ন, দুর্গা অপুকে কিল দিল কেন? দুর্গা অপুকে কিল দিল কারণ আম খাওয়ার কথা মায়ের সামনে হঠাৎ করে সে বলে ফেললো। অপু চাল ভাজা খাওয়ার সময় তার মাকে হঠাৎ করে বলে ফেলে যে আম খেতে দাঁত টক হয়ে গেছে, চিবানো যায় না। আম কোথায় পেল তার মা জানতে চায়। অপু সত্য প্রকাশ করলো যে তার বোন তাকে খাওয়াছে। সাহস না পেয়ে দুর্গার দিকে তাকালো। মা দুর্গাকে বকা দেয়। পরে অপু বাইরে দুধ দোয়ানো দেখতে গেলে দুর্গা অপুকে দুম করে এক কিল দেয়। যেরকম তুই বললি কেন তখন। 10 নম্বর প্রশ্ন, দুর্গা কেমন করে তার দিন কাটায়? দুর্গা ব্যাপক চাঞ্চল্যতা এবং দুরন্তপনার মধ্যে দিয়ে তার দিন কাটায়। দুর্গা সারাদিনই গ্রামের এদিক সেদিকে ঘুরে বেড়ায়। কখনো এক বাড়ি, কখনো এর বাড়ি, কখনো ওর বাড়ি কি করো গাছ, মানে ফল গাছ থেকে ফল আনতে ব্যস্ত থাকে। রোদ বৃষ্টির তোয়াক্কা না করে সে গায়ের এ পাড়া ও পাড়া মাতিয়ে বেড়ায়, মানে এখানে সেখানে ঘুরে বেড়ায়। কখনো ছোট ভাইয়ের সাথে খেলে, কখনো ঝগড়া করে হেসে খেলে তার দিন কেটে যায়। এইভাবেই কিন্তু তার দিন কাটে। 11 নম্বর প্রশ্ন, অত বড় মেয়ে বলে বোঝাবো কত? ঠিক আছে, কত কথা শোনে না। কি করে দেখো, অত বড় মেয়ে মানে দুর্গা তো বড় হয়ে গেছে একটু। তো এখানে অত বড় মেয়ে বলে বোঝাবো কত, কথা শোনে না, কানে নেয়। হ্যাঁ, কথাটি বুঝিয়ে লাভ, এর মানে কি আর আসলে। তো এরকম তার মা বলতেছে যে অত বড় মেয়ে বলে বোঝাবো কত, মানে অনেক বোঝাইছে, তাই বলছে বলে বোঝাবো কত, কথা শোনে না, আবার কি করে না, কানেও নেয় না। তাই বলছে যে কথা শোনে নাকি কানে নেয়, এরকম বলছে যে কথা শোনে না না কানে নেয় কথা। এটা বুঝিয়ে লিখতে হবে। হরিহর দুর্গাকে কি করে বাড়িতে না দেখে তার স্ত্রীকে জিজ্ঞেস করায় সর্বজয়া উল্লেখিত উক্তিটি করে। দুর্গা দুরন্ত। তারপর দেখো বনবাদারে ঘুরে বেড়ায়, সবসময় এখানে সেখানে ঘুরে বেড়ায়। খিদে পেলেই বাড়িতে আসে। কোথায় কার বাগানে, কার আমতলায় জামতলায় ঘুরে বেড়ায় কেউ জানে না। তাই তো হরিহর দুর্গাকে দেখতে না পেয়ে তার কথা জিজ্ঞেস করায় সর্বজয়া আলোচনাটি করে যে অত বড় মেয়ে, কত বলে বোঝাবো, মানে বোঝাচ্ছে কিন্তু বুঝতেছে না, কথাও শোনে না, আবার সে কানেও নেয় না, যা বলে তা কানেও নেয় না, এই কথা বলছে। 12 নম্বর, সর্বজয়া হরিহরকে মন্তর দেওয়ার কথা বলে কেন? সর্বজয়া হরিহরকে মন্তর দেওয়ার কথা বলে সামান্য টাকার সংসার চলে না বলে বাড়তি কিছু টাকার আশায়। হরিহরের অভাবের সংসার। রাইবি কাজ করে রাত দিন, এটা হবে রাত দিন, ঠিক আছে, রাত দিন কাজ করে মাত্র 8 টাকা পাওয়া যায়, তাও আবার 2-3 মাস পর পর দেয়। এতে সংসার চলে না। তার উপরে আছে কি বলতো, তার উপরে ঋণের বোঝা। পাওনাদাররা টাকা চায় কঠিন ভাষায়, মানে পাওনাদার যারা পাশে টাকা দেয় এরকম। ছেলে মেয়েদের ভালো কাপড় নেই, ছেঁড়া কাপড় পরেই তারা ঘুরে বেড়ায়। মন্তর দিলে তো কিছু পয়সা পাওয়া যাবে, তাই সর্বজয়া কি করে হরিহরকে মন্তর দেওয়ার কথা বলে। ঠিক আছে, এরপর 13 নম্বর, হরিহর 10 ঘরা গ্রামের মাতবর লোকটির পরিচয় গোপন রাখতে বলেছিল কেন? নিচু জাতের বলে হরিহর 10 ঘরা গ্রামের মাতবর ছেলেটির, হ্যাঁ, যে লোকটির পরিচয় গোপন রাখতে বলেছিল। হরিহর স্ত্রী সর্বজয়াকে একটি কি করে 10 ঘরা গ্রামের অবস্থাপন্ন একটা লোকের কথা জানায় যে হরিহরকে মন্ত্র দেওয়ার প্রস্তাব করেছে সর্বজয়া। লোকটির জাতের কথা জিজ্ঞেস করলে হরিহর কণ্ঠ নামিয়ে কাউকে বলতে নিষেধ করে, কারণ লোকটি সদ্গোপ অর্থাৎ নিচু বর্ণের, এই জন্য আর কি। তারপরে 14 নম্বর প্রশ্ন, ওরকম একটা বড় মানুষের আশ্রয় এ গায়ে তোমার আছে কি? কথাটি বুঝিয়ে লেখো।
আলোচ্য উক্তিটি সর্বজয়া তার স্বামী হরিহরকে উদ্দেশ্য করে বলল। হরিহর তাগাদায় গেলে একজন পয়সাওয়ালা লোকের সাথে দেখা হয়। লোকটি তাকে তার বাড়িতে মন্তর দিতে বলেন। তিনি আরো বলেন তার গায়ে গিয়ে বামুন হতে এবং বলেন যে তাকে জমিটাও দেওয়া হবে। মানে ওই গ্রামে যে বামুন ঠাকুর সাজবে, তাহলে তো মন্ত্র দেওয়া যাবে এবং সেখানে অনেক টাকা পয়সা আয় করতে পারবে। তো এতে তাৎক্ষণিক কোনো মত হরিহর তাকে দেয়নি। তাই স্ত্রী সর্বজয়া দুঃখ করে বলেন, তুমি রাজি হলে না কেন? এখানে আছে কি? শুধু ভিটে কাপড়ে পড়ে থেকে লাভ কি? ওখানে যাও, এখানে নিজের পরিচয় মানে গোপন রাখবা। দেখো, 10 ঘরার লোকটির অনুরোধে হরিহর তৎক্ষণাৎ সেখানে যেতে রাজি হলো না কেন? কারণ 10 ঘরার লোকটির অনুরোধে হরিহর তৎক্ষণাৎ সেখানে যেতে রাজি হলো না কেন? তার আত্মসম্মান বোধের কারণে। হরিহর 10 ঘরার তাগাদার জন্য গিয়ে যে লোকটির সাক্ষাৎ পান, সেই লোকটি হরিহরকে তার বাড়িতে মন্তর দিতে অনুরোধ করেন। কিন্তু হরিহর ভেবেছিলেন তৎক্ষণাৎ রাজি হলে সদ্গোপ জাতের লোকটি তার সম্পর্ক নিম্ন ধারণা পোষণ করতে পারেন। তাছাড়া তিনি নিজে জাতে ব্রাহ্মণ হওয়ায় নিচু জাতের লোকটির কাছে সম্মান বজায় রাখতে চেয়েছিলেন আর কি। তাই লোকটির প্রস্তাবে হরিহর তৎক্ষণাৎ রাজি হলো না। অপুর বাবা কেন সহজে গ্রাম ছেড়ে যেতে চাইল না হচ্ছে আত্মসম্মান বোধে এবং ধার দেওয়া শোধের অপারগতায় অপুর বাবা সহজে গ্রাম ছেড়ে যেতে চাইল না। অপুর বাবা হরিহরকে 10 ঘরার সদ্গোপ সম্প্রদায়ের এক লোক তাদের গায়ে চলে এসে বামুন হিসেবে সপরিবারে বসবাসের প্রস্তাব দেয়। আর্থিক চরম দুরবস্থা সত্ত্বেও হরির প্রস্তাবটিতে হরি কি করলো? প্রস্তাবটিতে দেখো, হরিহর প্রস্তাবটিতে সরাসরি সম্মতি দেয়নি, কারণ এতে সদ্গোপ সম্প্রদায়ের লোকেরা হরিহরের দারিদ্র্যের বিষয়টি জেনে যাবে। তাছাড়া হরিহরের অনেক ধার দেওয়া ছিল। আবাস পরিবর্তনের যে সংবাদ শুনে পাওনাদাররা এসে তার কাছে টাকা চাইবে। তাই আত্মসম্মানবোধ এবং ধার দেনার টানা পড়নে অপুর বাবা সহজে গ্রাম ছেড়ে যেতে চাইল না। এরপরে প্রশ্ন 17 নম্বর, দুর্গা পা টিপে টিপে বাড়িতে প্রবেশ করলো কেন? মাকে ভয় পাওয়ার জন্য, বা মাকে ভয় পাওয়া, তার কাছে ধরা না পড়ার জন্য দুর্গা কি করলো? পা টিপে টিপে বাড়িতে প্রবেশ করে। দুর্গা সারাদিন কি করতো? দুর্গা সারাদিন বাইরে থাকে, বনে বা দৌড়ে ঘুরে বেড়ায়। এসব কারণে সর্বজয়া তার উপরে ভারী ক্ষিপ্ত, মানে রেগে আসে। তাই তার মা চোখের আড়ালে হতে দেয় না। তবুও দুর্গা মায়ের চোখে ফাঁকি দিয়ে বাইরে গিয়ে পুনরায় বাড়িতে প্রবেশের সময় টিপে টিপে পা ফেলে, যাতে তার মা বাইরে যাওয়ার বিষয়টি জানতে না পারে। এই জন্য আর কি, মানে চালাকি করতে আর কি। 18 নম্বর, সম্মুখে দুয়ার গিয়ে দুর্গার বাড়িতে ঢোকার সাহস পেল না। বলছে সম্মুখ দুয়ার দিয়ে দুর্গার বাড়িতে ঢোকার সাহস হলো না কেন? মানে সামনের দরজা দিয়ে, সম্মুখ দরজা মানে কি? সামনের দরজা, ওখান দিয়ে দুর্গার বাড়িতে ঢোকার সাহস হলো না কেন? মায়ের শাসনের ভয়ে দুর্গার সম্মুখ দুয়ার দিয়ে বাড়িতে ঢোকার সাহস হলো না। দুর্গার আনন্দ, খেলাধুলা, প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর মধ্যে যদিও দুর্গার বয়সের মেয়েরা বাড়ির বাইরে না গিয়ে বরং মায়ের কাজে সহযোগিতা করে, কিন্তু দুর্গা মায়ের চোখ ফাঁকি দিয়ে কি করলো? সকাল থেকেই বাড়ির বাইরে বনের জঙ্গলে ঘুরে বেরিয়েছে। এ কারণে দুপুরে সে মায়ের সামনে দিয়ে ঘরে প্রবেশের সাহস পায়নি, ভয় পেয়েছে আর কি। তো এটা দেখো, আমরা কতগুলো প্রশ্ন দেখলাম। এখন তোমাদের পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্ন আছে একটা অনুশীলনীতে, ওই প্রশ্নটার সমাধান আমরা দেখতেছি। একই পরিবারের মকবুল, আবুল, সুরত সবাই বেশ পরিশ্রমী। নিজেদের জমি না থাকায় অন্যের জমি বর্গা চাষ করে, লাকড়ি কাটে, তারপরে মাঝিগিরি করে, কখনো কখনো অন্যের বাড়িতে কামলা খেটে জীবিকা নির্বাহ করে। তাদের স্ত্রীরাও বসে নেই। ভাগ্যের উন্নতির জন্য পাতা দিয়ে পাটি বনে, বাড়ির আঙ্গিনায় মরিচ, তারপরে লাউ কুমড়ো ফলায়, বিল থেকে শাপলা তুলে কি করে? বাজারে বিক্রি করে। কোন রকমে জীবন চলে যাচ্ছে তাদের। এখন এই উদ্দীপকের প্রথম প্রশ্ন, দুর্গার বয়স কত ছিল? দেখো, দুর্গার বয়স কত ছিল? দুর্গার বয়স 10-11 বছর ছিল। পরের প্রশ্ন, বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হলো না কেন? কারণ কি? বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হলো না, রাজি হতে পারলো না। আত্মসম্মান বোধ এবং পাওনাদারের ভয়ে এসে বলতো যে টাকা দাও, এরকম আর কি, নইলে সে যেতে দেবে না, এরকম। মাসিক 8 টাকা মাইনের গোমস্তার কাজ করে হরিহর। সামান্য ভিটে বাড়িটি ছাড়া আর কিছুই নেই হরিহরের। দেনার দায়ে জর্জরিত হয়ে পড়েছে সে। তো ধার শোধ দিতে পারছে না, তাই বামুন হয়ে বসবাসের প্রস্তাবটি তার জন্য সোনায় সোহাগা হলেও সে তা কখনোই গ্রহণ করতে পারেনি।
পাওনাদারদের ভয়ে, যে পাওনাদার সে বলবে যে তোর চলে যাচ্ছে তাহলে আমার টাকা দিয়ে যাও, এই জন্য তার ভয় পাওনাদাররা খবর পেলে হট্টগোল বাঁধিয়ে দেবে। তাছাড়া সাথে সাথে রাজি হয়ে গেলে তার আত্মমর্যাদাও হানি ঘটবে বলে সে মনে করছে, যে সাথে সাথে রাজি হব না, কিছুদিন যাক তারপরে না রাজি হব বা পরে ভেবেচিন্তে রাজি হব। এরপরে 9 নম্বর প্রশ্ন, উদ্দীপকে আম আঁটির ভেপু গল্পের ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা করো। উদ্দীপকে আম আঁটির ভেপু গল্পের নিম্নবিত্ত পরিবারে প্রাত্যহিক জীবনযাত্রার দিকটি ফুটে উঠেছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কি করে, বা আম আঁটির ভেপু গল্পে মূলত গ্রামীণ জীবনে প্রকৃত ঘনিষ্ঠ দুই ভাই বোনের আনন্দিত জীবনের ঘটনাবলী বর্ণিত হয়েছে। অপু এবং দুর্গা দরিদ্র পরিবার সন্তান হলেও গল্পে দারিদ্র্যের সেই কষ্ট প্রধান হয়ে ওঠেনি। গ্রামের ফলমূল আহারের আনন্দ, তারপরে শিশুর দ্রন্তপনা, বিস্ময়, কৌতূহল আমাদের কি চিরায়ত, তাই না? চিরায়ত মানে প্রতিদিনের ঘটনা আর কি। চিরায়ত গ্রামীণ শৈশবের কথা মনে করিয়ে দেয়। দরিদ্র গৃহিণী সর্বজয়ার সংসার নিয়ে ব্যস্ত। হাড় ভাঙা খাটুনি, দুগ্ধ দহন, সন্তানের সাথে চেঁচামেচি ইত্যাদি একেবারেই গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি ছিল। উদ্দীপকেও কিন্তু বর্ণিত হয়েছে গ্রামের নিম্নবিত্ত জীবনের প্রতিচ্ছবি। মকবুল, আবুল, তারপরে সুরত আলী পরিশ্রমী মানুষ সবাই জীবন সংগ্রামে ব্যস্ত। তাদের নিজের কি করে না, নিজের জমি নেই, অন্যের জমিতে বর্গা চাষ করে, লাকড়ি কেটে তারপরে মাঝিগিরি করে, কখনো কামলা খেটে তারা কি করতো, অতি কষ্টে জীবিকা নির্বাহ করতো। বসে নেই তাদের স্ত্রীরাও, পাটি বনে, তারপর দেখো বাড়ির আঙ্গিনায় মরিচ, লাউ, কুমড়া ফলায়, বিল থেকে শাপলা তুলে বাজারে বিক্রি করে কোনো মতে, মানে কোনো রকম ভাবে টেনে টুনে দিন পার করতো তারা। উদ্দীপকে তাই আম আঁটির ভেপু গল্পে উল্লেখিত হরিহর এবং সর্বজয়ার জীবনযাপনের চিত্র যেন ফুটে উঠেছে। উভয় স্থানে নিম্নবিত্ত মানুষের জীবন সংগ্রাম আমরা লক্ষ্য করি। এরপর ঘ নম্বর, উদ্দীপকটি আম আঁটির ভেপু গল্পের মূল ভাবকে কতটুকু ধারণ করে যুক্তি সহ বুঝিয়ে লেখো। এখানে উদ্দীপকে আম আঁটির ভেপু গল্পের মূল ভাবকে আংশিকভাবে ধারণ করে। আম আঁটির ভেপু গল্পে মানে পুরাপুরি নেই, হালকা রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার অপরাপর সাহিত্যের মতোই প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের সহজ সরল জীবনযাপনের অসাধারণ আলেখ্য নির্মাণ, মানে এই যে গ্রাম বাংলার সহজ সরল জীবন নিয়েই কিন্তু এটা লিখিত হয়েছে বা নির্মাণ করা হয়েছে। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছে তাদের জন্য আমাদের একটা অনলাইন কোর্স রয়েছে। তা হচ্ছে মাত্র 550 টাকা তোমরা 5টা সাবজেক্ট পড়তে পারবা প্রত্যেক মাসে। পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। যদি ভর্তি হতে চাও তাহলে এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবো, 01620103495। সপ্তাহে 7 দিনই ক্লাস হয়, প্রতিদিন 2টা করে ক্লাস হয়। যদি কেউ ভর্তি হতে চাও তা ভর্তি হতে পারো। আবার আমাদের কোচিং রয়েছে ম70 পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212। এটা রয়েছে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির যে পকেট গেট, সেই পকেট গেটের মাথার গলিতে। তোমরা যদি এখানে কেউ এসে সরাসরি ভর্তি হতে চাও তো এখানেও ভর্তি হতে পারো। তো এখানে দেখো এটাই করেছেন, গল্পের আংশিক জুড়ে আছে ছোট ভাই বোনের দুরন্তপনা আর তাদের মধ্যকার খুনসুটি, আমের কুশি খাওয়া সহ নানা প্রকার দুষ্টামি করে মা বাবার চোখ ফাঁকি দিয়ে মানে তারা দিত। অন্যদিকে গৃহিণী সর্বজয়া সংসারে নানা কাজে ব্যস্ত সময় পার করে সংসারে স্বাচ্ছন্দ্য আনার জন্য আপ্রাণ চেষ্টায় থাকে হরিহর। উদ্দীপকে জীবন জীবিকার প্রয়োজনে কর্তব্যরত নরনারীর জীবন চিত্র বর্ণনা করা হয়েছে। মকবুল, আবুল, সুরজ সকলেই পরিশ্রমী, নানা কাজ করে কি করে জীবন ধারণ করে। তাদের স্ত্রীরাও একটু উন্নতির আশায় কি করতো দেখো, পাটি বুনতো, তারপরে বাড়ির যে আঙ্গিনায় সবজি ফলায়, তারপরে শাপলা তুলে বাজার বিক্রি করে এই সমস্ত কাজ করতো। উদ্দীপকে তাই বর্ণিত হয়েছে এদের জীবন জীবিকার সংগ্রাম, যা আম আঁটির ভেপু গল্পেও লক্ষণীয়। কিন্তু আম আঁটির ভেপু গল্পের মূল বিষয়টা হলো প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের যে কাহিনী এটা। ঠিক আছে, তাদের দুরন্তপনার বর্ণনা তুলে ধরতে গিয়ে গ্রামীণ জীবনের চিত্র ফুটে উঠেছে। কিন্তু উদ্দীপকে মূলত গ্রামীণ সমাজের জীবন চিত্রটি ফুটে তোলা হয়েছে, যা কেবল আম আঁটির গল্পের একটা দিক ধারণ করে। অন্য দিক যেটা রয়েছে শৈশবের যে উদ্দামতার যে পরিচয়টা, উদ্দামতার যে বিষয়টা উদ্দীপকে উপেক্ষিত থেকে গেছে। তাই উদ্দীপককে আম আঁটির ভেপু গল্পের সম্পূর্ণ যে ভাব বা সম্পূর্ণ যে মূলভাব এটা কিন্তু মূলভাবকে ধারণ করতে পারেনি। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়সমূহ। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা আরো একটি গল্প বা হচ্ছে কবিতা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।